আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ইরান কি এবার ইসরায়েলের প্রতিটি গোপন ঘাঁটিতে আঘাত করতে পারবে? তারপর জানিয়ে দেব, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সামরিক সংঘর্ষে দুই পক্ষেই প্রাণহানি হয়েছে। এখন জানিয়ে দেব, ইরানে নিউক্লিয়ার ইস্যু বিল আপোষ ইসরায়েল আমেরিকা। সঙ্গে ইরানের যুদ্ধ থেমে গেলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানকে কি কোনোদিন পরাজিত করতে পারবে পশ্চিমারা? কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের নিষেধাজ্ঞাও যে থামাতে পারছে না তেহরানকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে এবং দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইরান কি এবার ইসরায়েলের প্রতিটি গোপন ঘাঁটিতে আঘাত করতে পারবে? ইসরায়েলের ভেতর থেকেই নাকি মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। তবে সেই সামরিক কমান্ডে আঘাত করতে সফল হয়েছে তেহরান। কিন্তু কিভাবে অসম্ভবকে সম্ভব করল ইরান? আর সেই হামলার মাধ্যমে ইহুদিবাদীদের গোয়েন্দা নেটওয়ার্ক কি সত্যি ফাঁস হল? ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক সময় যুদ্ধ বাঁধিয়ে ব্যাপক বিপাকেই আছে মার্কিন প্রশাসন। বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংসের দাবি করলেও সে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মাঝেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও ইরান বলছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে। এর মাঝে জানা গেল সেই যুদ্ধ প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে ১৩ জুন ইরানের বিরুদ্ধে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। সেই যুদ্ধের ব্যাপ্তি ছিল ১২ দিন। ইরানকে ঘায়েল করার মারাত্মক ষড়যন্ত্র করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু তাতেও সফল হতে পারেনি ইহুদিবাদীরা। কারণ ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের সামনে এক প্রকার নাস্তানাবুদ অবস্থা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের সেই মিসাইল যে ইসরায়েলের মাটির গভীরেও পৌঁছাতে সক্ষম, সে তথ্যই জানা গেছে এবার। ইসরায়েলের তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচেই ছিল নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত গোপন একটি ভূগর্ভস্থ সামরিক কমান্ড সেন্টার। সাইট 81 নামে পরিচিত বাংকারটি ইসরায়েলের দ্য ভিন্টি টাওয়ারের নিচে অবস্থিত। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার জন্য এই স্থানটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কক্ষ হিসেবেই কাজ করে, যা প্রায় ১ দশক আগে মার্কিন সেনাবাহিনী প্রকৌশলীরা নির্মাণ করেছিল বলে জানা গেছে। আর ইরানের মিসাইলের একটি বহর আছড়ে পড়ে ওই স্থানটিতে। ১৫ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সেই বাংকারটিকে ধ্বংস করতে কি সফল হয়েছিল ইরান? আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, ট্যাগ অন। বাংকারটির বর্তমান অবস্থান প্রসঙ্গে ইসরায়েল কোনো তথ্য না জানালেও সে স্থানটিকে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল ও মার্কিন বাহিনী পরিচালিত ওই কমান্ড সেন্টারটি এখনও অক্ষতই রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সামরিক সংঘর্ষে দুই পক্ষেই প্রাণহানি হয়েছে। পাকিস্তান জানায় তাদের হামলায় অন্তত ২০০ তালিবান যোদ্ধা নিহত হয়েছে। পাল্টা দাবিতে তালিবান বলছে ৫৮ পাকিস্তানি সেনাকে ঘায়েল করেছে তারা। এই সীমান্ত সংঘর্ষ স্পষ্ট করছে অঞ্চলের শান্তি এখন কতটা অস্থিতিশীল। নতুন উত্তেজনার পেছনে রয়েছে তেহরিক-ই-তালিবান, পাকিস্তান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। পাকিস্তান দাবি করছে তালিবান এসব গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা সীমান্ত পেরিয়ে হামলা চালাচ্ছে। তবে তালিবান এই অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে কাবুলে বিস্ফোরণ ও গুলির আওয়াজ শোনা যায়। তালিবান পাকিস্তানকে দায়ী করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার ও শনিবার সীমান্তে সংঘর্ষ নতুনভাবে ছড়িয়ে পড়ে। পাকিস্তান জানায় এই ২ দিনে অন্তত ২৩ সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। পাশাপাশি তাদের বাহিনী আফগানিস্তানের ২১টি স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে। কাবুল এখনও তালিবানের হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। সামরিক বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষ নতুন নিয়মের সূচনা নির্দেশ করছে, যেখানে হামলার প্রতিক্রিয়া আফগানিস্তানের মাটিতেই হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তান স্পষ্ট বার্তা দিচ্ছে, আফগানিস্তানে যে কোনো হামলা চালানো হলে তার জবাব আফগানিস্তানের মাটিতেই দেওয়া হবে। এটি ভারতের নরেন্দ্র মোদী সরকারের কৌশলের সঙ্গে তুলনীয়। কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে একই ধরনের বার্তা দিয়েছিল দেশটি।
টিটিপি, বিএলএ এবং আইএসকেপি এর মতো সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলার প্রধান হুমকি। 2021 সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপি এর হামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। রিপোর্ট অনুযায়ী 2025 সালে তাদের হামলার সংখ্যা 2024 সালের তুলনায় বেশি। সামরিক শক্তির দিক থেকে পাকিস্তান তালিবানের তুলনায় অনেক এগিয়ে। আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ সম্পন্ন সেনারা চাইলে আফগানিস্তানের উপর আরও বড় হামলা চালাতে পারে। শেষ সপ্তাহান্তে সংঘর্ষের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো তালিবান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। পাকিস্তান বলছে, তালিবানকে এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান আফগানিস্তানকে যদি টিটিপি বা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখার সুযোগ দেয়, তবে তারা আফগানিস্তানকে হামলার মূল উৎস হিসেবে গণ্য করবে। এই নীতি পাকিস্তানের নতুন কৌশলকে প্রতিফলিত করছে, যা সীমান্তে আঘাত হানার সম্ভাবনা নিশ্চিত করে। কূটনীতিকরা মনে করছেন, চীনের মধ্যস্থতায় সীমান্তে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও রয়েছে। তবে সীমান্তে উত্তেজনা এখনও কমেনি। ভবিষ্যতে যে কোনো হামলা আবারও কঠোর প্রতিক্রিয়ার সূত্রপাত করতে পারে। ইরানি নিউক্লিয়ার ইস্যু বিল আপসো। ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ থেমে গেলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের কঠোর নজরদারি সত্ত্বেও নিজেদের পরমাণু কর্মসূচিতে অটল ইরান, ফলে নতুন এক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এরও মধ্যেই আমেরিকার সকল হুমকি অগ্রাহ্য করে 8টি বৃহৎ পরমাণু কেন্দ্র নির্মাণের মহাপরিকল্পনা ঘোষণা করেছে ইরান। এক্ষেত্রে ইরানকে সহযোগিতা করবে তাদের অন্যতম মিত্র রাশিয়া। অবশ্য এই 8টি পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নির্মাণ করা হবে বলে জানিয়েছে ইরান। বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে এই তথ্য জানান ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেন, 1980 সালের দিক থেকে ইরান ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তিতে 8টি বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি ছিল। এর মধ্যে বুশেহরে 4টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মোট ক্ষমতা হবে 5000 মেগাওয়াট। এছাড়া দ্বিতীয় ধাপে আরও 4টি ইউনিট হরমোজগান প্রদেশে নির্মাণ করা হবে। ইসলামি বলেন, এই চুক্তির দ্বিতীয় অংশে ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর তৈরি করার কথা রয়েছে, যা আগের মূল চুক্তিতে ছিল না। এই বিষয়ে রাশিয়ায় একটি প্রাথমিক সমঝোতা হয়েছে এবং শীঘ্রই মূল চুক্তি চূড়ান্ত হবে বলেও জানান তিনি। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বুশেহরে ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু আছে, যার ক্ষমতা প্রায় 1000 মেগাওয়াট। নতুন একটি কেন্দ্র নির্মাণ হলে ইরানের মোট পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে 9টিতে। এদিকে বৈশ্বিক পরমাণু তদারকি সংস্থা আইএই এর সঙ্গেও সহযোগিতার বিষয়েও সোজাসাপটা কথা বলেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। আইএই এর পরিদর্শকদের ইরানে প্রবেশের বিষয়টি আগের মতোই কড়াকড়ি থাকবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। মোহাম্মদ ইসলামি বলেন, এখন থেকে আইএই এর পরিদর্শকদের ইরানে উপস্থিতি আগের মতোই সীমিত থাকবে। আইএই এর সঙ্গে আমাদের সম্পর্ক এখন ইরানের সংসদে পাশ হওয়া একটি আইনের অধীনেই চলবে। গত 25 জুন ইরানের সংসদ সর্বসম্মতিক্রমে এমন একটি আইন পাশ করে, যেখানে সরকারকে আইএই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েল ও আমেরিকার 3টি পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই আইন পাশ করে তেহরান। এই আইনটিতে 2টি শর্ত রাখা হয়েছে। তা হল, আইএইকে অবশ্যই ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও আমেরিকার হামলার নিন্দা জানাতে হবে। এছাড়া আইএইকে ইরানের পারমাণবিক তথ্য অন্যদের কারো কাছে না ফাঁস করার আনুষ্ঠানিক গ্যারান্টি দিতে হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, এখনও পর্যন্ত আইএই তাদের আইনি দায়িত্ব পালন করেনি, তাই ইরানে তাদের পরিদর্শককে ঢুকতে দেওয়া হবে কিনা তা ইরানই ঠিক করবে। বর্তমানে শুধু তাদের বুশেহর ও তেহরান গবেষণা চুল্লিকে পরিদর্শনের অনুমতি রয়েছে। এই পরিদর্শকরা সেখানে গিয়ে নিজেদের কাজ শেষ করেও চলে গেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের বক্তব্যই প্রমাণ করে আইএই এর ওপর থেকে তেহরানের বিশ্বাস উঠে গেছে। ফলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বে নতুন এক সংকটের সুর বাজছে বলেও মনে করছেন অনেকেই। ইরানকে কি কোনোদিন পরাজিত করতে পারবে পশ্চিমারা? কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের নিষেধাজ্ঞাও যে থামাতে পারছে না তেহরানকে। তাহলে ইরানের বিজ্ঞানীরা কি গড়ে তুলছেন মুসলিম বিশ্বের নতুন সামরিক শক্তি? হঠাৎ করেই জাতিসংঘের পরমাণু সংস্থা আইএই এর সাথে সম্পর্ক ছিন্ন করা এবং ইরানের ক্ষেপণাস্ত্রের সীমার সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দেশটিকে করে তুলেছে অপ্রতিরোধ্য। যেন কোনো বাধাই সামরিক ও প্রতিরক্ষা শক্তি অর্জনে ইরানকে দমাতে পারছে না। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসার ফলে ইরান কি এবার তৈরি করতে পারবে পারমাণবিক অস্ত্র?
সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে তাদের সেই পুনর্ন স্ন্যাপব্যাক প্রক্রিয়া জারি করে ইরানের বিরুদ্ধে, যার কারণে আবারও পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে খামেনির দেশ। এরপর থেকেই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান জুড়ে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে, পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে কিভাবে মোকাবিলা করবে তেহরান? এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন, IAEA এর সাথে 1968 সালে করা NPT চুক্তি সাময়িক স্থগিত করেছে তেহরান, যার ফলে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আর কোনো তদারকি করতে পারবে না জাতিসংঘের সংস্থাটি। এ প্রসঙ্গে আরাকচি বলেন, আমরা IAEA এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি সাময়িক স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সহায়ক, তাহলে আমরা আবার চুক্তিতে ফিরে যাব। তাহলে কি এবার পরমাণু অস্ত্র তৈরি করবে ইরান? চলতি বছরের জুন মাসে IAEA তাদের এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে দেশটি নিমিষেই 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। আর ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের পর সেই ইউরেনিয়ামগুলো বর্তমানে কোথায় আছে তা নিয়ে সংশয় রয়েছে আন্তর্জাতিক মহলে। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদির একটি ঘোষণাকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝে শঙ্কার ছোঁয়া নেমে এসেছে। ইরানের সামরিক বহরে বর্তমানে যেসব ক্ষেপণাস্ত্র বা মিসাইল রয়েছে, সেগুলোর হামলার পরিধি সর্বোচ্চ 2000 কিলোমিটার, কিন্তু এই সীমা থেকে এখন বেরিয়ে আসার পরিকল্পনা করেছে IRGC। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মিসাইলের হামলার পরিধি বৃদ্ধি করার প্রসঙ্গে জাফর আসাদি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজন অনুসারে যে কোনো পর্যায়ে বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই যাবে, আর এই মারণাস্ত্র বহনের জন্য ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার দাবি করে আসছেন, ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই তার দেশটির। তেহরান মূলত এই উপকরণগুলো ব্যবহার করে বেসামরিক খাতের উন্নয়ন করবে। যদিও তার এই দাবি নিয়েও বিশ্লেষক মহলে শঙ্কা রয়েছে, কারণ বেসামরিক খাতের উন্নয়নের জন্য 60% পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই বলে মত সমরবিদদের।